বুঝতে পারবো। দ্য কলার, এটাও একই কালেকশনে ছিল। হ্যাঁ, দ্য ব্রিটিশ পোয়েট জর্জ হারবার্ট ফার্স্ট পাবলিশড দ্য কলার ইন হিজ ফেমাস 1633 কালেকশন অফ ডেভোশনাল বার্ডস। মানে এই কালেকশনের মধ্যে যত কবিতাগুলো ছিল এই সকল কিছু রিলিজিয়াস টাইপ ছিল। ওকে, দ্য টেম্পলের মধ্যেই এটা প্রকাশিত হয়েছে। ইন দিস অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এই কবিতাটা হলো একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, মানে এখানে জর্জ হারবার্টের নিজস্ব ব্যক্তিগত জীবনের কথা বলা হয়েছে। আ কালজিমেন্ট রেইজেস অ্যাগেনস্ট অল দ্য লিমিটেশনস অফ রিলিজিয়াস লাইফ। একজন পুরোহিত, একজন কি চার্চম্যান, যে রিলিজিয়াস ধর্মীয় যে জীবন বিধানগুলো আছে, এই ধর্মীয় বিধানগুলোর বিপক্ষে একটা সীমাবদ্ধতা আছে, যে যারা হলো চার্চম্যান, এই চার্চম্যানেরা কি ওয়ার্ল্ডলি যত প্লেজার্স আছে, ওয়ার্ল্ডলি যত ফ্যাসিলিটিস আছে, অপরচুনিটিস আছে, এই সকল কিছু তাদের জন্য কি নিষিদ্ধ। যেমন আমরা ফ্রালিপলিপির মধ্যে পড়ছিলাম না, যে সে একজন চার্চ ছিল বা মাঙ্ক ছিল, চার্চম্যান ছিল বা মাঙ্ক ছিল, তখন কি ওয়ার্ল্ডলি মানে সেন্সুয়াল যে ব্যাপারগুলো, এটা হলো চার্চম্যানদের জন্য নিষিদ্ধ। তো এখানেও আমরা পাবো যে জর্জ হারবার্ট যখন একজন কালজিম্যান অথবা একজন পিস্ট ছিল, তখন সে একটা সময় কি অতিষ্ঠ হয়ে গেছিল যে রিলিজিয়াস যে নিয়ম নীতিগুলো আছে, এই নিয়ম নীতির বিপক্ষে সে একটা কি বিদ্রোহ করছে, মানে সে রাগ, তার একটা রিয়েকশন সে ঘটাইছে, সে রেগে গিয়ে কিছু কথা শোনাইছে সৃষ্টিকর্তাকে। এটা আমরা দেখব। লঙ্গিং ফর ফ্রিডম অ্যান্ড প্লেজার, তার কাছে মনে হয়েছিল যে তখন রিলিজিয়াস লাইফটা তার জন্য একটা বন্দি দশা, তাই এই বন্দি দশা থেকে সে মুক্ত হতে চেয়েছিল এবং আর্থলি যত প্লেজার আছে এই সকল কিছু সে এনজয় করতে চাইছিল। বাট নো ম্যাটার হাউ মাচ হি স্ট্রাগলস, কিন্তু যত কিছুই হোক, যত সংগ্রাম বা যত চেষ্টাই সে করুক না কেন, হি জাস্ট ক্যান নট গেট রাউন্ড টু ফ্যাক্টস, সে দুইটা জিনিস থেকে কখনো বের হতে পারে নাই। একটা হলো গড এক্সিস্ট, সৃষ্টিকর্তা যে আছে, মানে সৃষ্টিকর্তার অস্তিত্বটাকে, অ্যান্ড হি হ্যাজ আ কলিং টু সার্ভ হিজ গড, এবং তার গডকে অবশ্যই তাকে সেবা করতে হবে, তাকে ভক্তি করতে হবে, তার আরাধনা করতে হবে। এই দুইটা ব্যাপার থেকে সে কখনো বের হয়ে আসতে পারে নাই। ওকে, রিলিজিয়াস ফেথ, this poem suggests, can feel more like a burden than a consolation, but that does not mean one can run from it. তো রিলিজিয়াস যে বিশ্বাসটা আছে, এই বিশ্বাসটা কি, যে একটা সান্ত্বনা থেকে একটা একটা ভার্ডেন মনে, একটা বোঝা মনে হয়, কিন্তু কেউই রিলিজিয়াস যে ডিউটিসগুলো আছে, রেসপন্সিবিলিটিগুলি আছে, এই সকল কিছু যা মানে রিলিজিয়াস পার্সনদের কাছে বার্ডেন মনে হলেও সে কখনো এই বিষয়টা থেকে দৌড়াতে পারে না বা পিছু হটতে পারে না। তো এই কবিতার সাম আপটা মেনলি এরকম টাইপই ছিল, যে সে যখন কালজিম্যান অথবা পিস্ট হিসাবে ছিল, তখন একটা পর্যায়ে গিয়ে কি সে অনুধাবন করছে যে সে এখানে রিলিজিয়াস লাইফটাকে চয়েস করে সে পার্থিব যত সুখ সমৃদ্ধি এই সকল কিছু সে মিস করে ফেলছে। ওকে, এই সেন্স থেকেই সে মূলত গডের বিপক্ষে একটা রিভিলিয়ন করে, মানে একটা বিদ্রোহ করে, গডকে সে প্রশ্ন করে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এক সময় সে শুনতে পাইছে, মানে এটা হচ্ছে তার ইমাজিনেশন, যে সে শুনতে পাইছে গড তাকে মাই চাইল্ড বলে সম্বোধন করছে। এখন গড যখন তাকে মাই চাইল্ড বলে সম্বোধন করছে, তখনই কি করছে, তার রাগ, মানে তার রাগের যে আগুনটা খুবই মানে জ্বলন্ত অবস্থায় ছিল,
কিন্তু এই কলের মাধ্যমে মানে মাই চাইল্ড যখন বলছে তখন কি তার রাগটা মানে রাগের যে আগুনটা একদম শান্ত হয়ে গেছে। তখন সে আবার কি করছে, গডের প্রতি নিজের আনুগত্যতা প্রকাশ করছে। তো এই রকমই এই কবিতার যে থিমটা বা কবিতার সামারিটা, বুঝতে পারছো? দ্য কলার বাই জর্জ হারবার। আই স্ট্রাক দ্য বোর্ড অ্যান্ড কাইট। বোর্ড বলতে হলো এখানে যখন সে খাচ্ছিল, যে সে খাচ্ছিল মানে ডাইনিং টেবিল টাইপ, এই টেবিলের মধ্যে সে কি করতেছে, মারতেছে বা আঘাত করতেছে। অ্যান্ড ক্রাইট, এবং চিৎকার করতেছে, নো মোর, আর না, আই উইল অ্যাব্রোড। অ্যাব্রোড বলতে কি সে বিদেশে যাবে না, এখানে সে মূলত তার যে রিলিজিয়াস লাইফটা আছে এই রিলিজিয়াস লাইফ থেকে সে মুক্তি চাচ্ছে, ফ্রিডম। ওকে, তো সে অনেকটা হতাশ হয়ে গেছে এবং সে চিৎকার করতেছে, কান্না করতেছে যে আমি আর পারবো না, এবার আমার মুক্তি চাই। সো সে এভাবে কবিতাটা কি শুরু করছে। তো দেখো তো কবিতার যে স্টার্টিংটা, এই স্টার্টিং এর মধ্যে কি একটা রিভিলিয়ন, একটা টুন আছে না, বিদ্রোহ একটা সুর, বলো। রিভিলিয়ন একটা সুর আছে কিনা এখানে? আর এখানের যে কলারটা হলো পিস্ট্রি লাইফ, মানে যারা পুরোহিত, এই পুরোহিতদের লাইফ যে একটা শৃঙ্খলাবদ্ধ একটা লাইফ, এই লাইফটাকে বোঝানোর জন্যই মেইনলি দ্য কলার শব্দটা এই কবিতার মধ্যে ইউজ করা হয়েছে। ওকে, হোয়াট, কি, শ্যাল আই ইভার সাই অ্যান্ড পাইন, আমি কি সব সময় শুধু দীর্ঘশ্বাস ফেলবো এবং দুঃখই পাবো? এটা কিন্তু সে প্রশ্ন করতেছে ইন রিবিলিয়ন মোড। সে বিদ্রোহর মুটের মধ্যে প্রশ্ন করতেছে কি আমার ভাগ্যটা কি আসলে এরকম যে আমি সবসময় কষ্টই পাবো, সবসময় দুঃখ পাবো, সে এরকম বলতেছে। মাই লাইন্স অ্যান্ড লাইফ আর ফ্রি, ফ্রি অ্যাজ দ্য রোড। মাই লাইন্স অ্যান্ড লাইফ আর ফ্রি মানে কি বলতেছে যে আমার জীবনটা, মাই লাইন্স মানে কি তার জীবন, তার জীবনের পথ, সে তার জীবনটা মুক্ত হিসাবে লিড করতে চাই, বাঁচতে চাই। ফ্রি অ্যাজ দ্য রোড, রাস্তার মতো, পথের মতো মুক্ত, পথ যেমন মুক্ত, এই মুক্ত ওই রকম ভাবে সে তার জীবনটা লিড করতে চায়। লোজ অ্যাজ দ্য ওয়েন্ট, বাতাসের মতো কি বাধাহীনভাবে সে জীবনযাপন করতে চায়। অ্যাজ লার্জ অ্যাজ স্টোর, এবং যে বিভিন্ন স্টোর হাউস আছে এই স্টোর হাউসের মতো কি বিশাল হয়ে সে বাঁচতে চায়। শ্যাল আই বি স্টিল ইন সুইট, আমি কি সবসময় একই রকম থাকবো, মানে কি একই রকম মানে কি এখানে তার রিলিজিয়াস লাইফটাকে বোঝানো যায়, পিস্টহুড, সে যে অ্যাজ আ পিস্ট তার জীবনটা লিড করতেছে, এই কথাটা বলতেছে যে আমি তো চাই আমি রাস্তার মতো, পথের মতো মুক্ত থাকব, বাতাসের মতো বাধাহীন থাকব, এবং কি স্টোর মানে এই যে স্টোর হাউস, এই স্টোর হাউসের মতো আমি বিশাল থাকব। কিন্তু আমি কি সবসময় কি এই রিলিজিয়াস যে রেস্ট্রিকশনসগুলি আছে এই রেস্ট্রিকশনসের ভিতরে কি সবসময় বন্দি থাকব? সে এখানে প্রশ্ন করতেছে, কাকে প্রশ্ন করতেছে? গডকে। হ্যাভ আই নো হ্যাভ হারভেস্ট বাট এ থর্ন, আমি আমার জীবনের কোনো সুখ পাইছি না, কিন্তু যা পাইছি শুধু কাটা পাইছি। টু লেট মি ব্লাড অ্যান্ড নট রেস্টোর হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফুড। লেট মি ব্লাড, ব্লাড বলতে হলো এখানে তার সেন্সুয়াল ব্যাপারটা বোঝানো হচ্ছে। ওকে, সেন্সুয়াল ব্যাপারটাকে বোঝানো হচ্ছে
নট রেস্টোর হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফুড। এই যে আমি এত সময় ধরে এত কিছু সাধনা করছি, এই সকল কিছুর ফল কি এটাই? এখানে কর্ডিয়াল ফুড বলতে হলো তার রিলিজিয়াস লাইফটাকে বোঝানো হয়েছে, যে সে তো রিলিজিয়াস পারপাসে সকল ওয়ার্ল্ডলি পার্থিব যত জিনিস আছে এই জিনিসকে সে গিভ আপ করছিল, ত্যাগ করছিল, পরিত্যাগ করছিল। এটাই কি তার প্রাপ্য ছিল? সে প্রশ্ন করতেছে। শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, নিশ্চিত এখানে কি ছিল? ওয়াইন ছিল। ওয়াইন মানে কি? মদ। মদ মানে হয়েছে কি সে যে তার জীবনটাকে উপভোগ করবে, এই উপভোগের একটা মাধ্যম, উপভোগের একটা মাধ্যম বলতেছে যে সেখানে তো মদ ছিল যেটা খেয়ে আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারতাম। বিফোর মাই শাইস ডিড ডাই ইট, আমার যে হতাশা হাই হতাশগুলো আছে এইগুলো বিলীন হয়ে যাওয়ার আগে আমি তো কি করতে পারতাম? আমার জীবনটাকে উপভোগ করতে পারতাম। দেয়ার ওয়াজ কর্ন বিফোর মাই টিয়ার্স ডিড ড্রন ইট, এখানে তো সকল সুযোগ ছিল, সকল সুযোগ সুবিধা ছিল, কিন্তু আমি এগুলি করি নাই। মানে এখানে সে তার জীবনের সে কি মিস করছে, এই মিসগুলোকে সে বলতেছে। ইজ দ্যাট ইয়ার অনলি লস টু মি, আমার কি শুধু সবকিছু হারানোই মানে হারাতেই হবে? Have I no base to crown it, no flowers, no garlands, grey, all blasted, all blasted। তো আমার কি কোনো কিছু কখনো এনজয় করার কি কোনো সুযোগ নাই? কোনো ফুল, কোনো ফুলের মালা, এখানে মানে সেন্সুয়াল, সেক্সুয়াল ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। ওকে, অল ব্লাস্টেড, সকল কিছু শেষ হয়ে গেছে। অল ব্লাস্টেড কথাটা দুইবার বলছে। একটা কথা যখন রিপিট করা মানে রিপিটেড হবে তার মানে কি এখানে এটাকে ফোকাস করা হইতেছে, জোর প্রয়োগ করা হচ্ছে। নট সো মাই হার্ট বাট দেয়ার ইজ ফুড, কিন্তু সব কিছুই শেষ হয়ে যায় না, এখনো সুযোগ আছে। কে বলতেছে? জর্জ হারবার্ট বলতেছে। কারণ সে এখন চাচ্ছে যে সে এই রিলিজিয়াস লাইফটাকে গিভ আপ করে সে ওয়ার্ল্ডলি লাইফটাকে অ্যাকসেপ্ট করবে, তাই সে বলতেছে এখনো সব কিছু শেষ হয়ে যায় নাই, এখনো সুযোগ আছে। And thou hast hence recover all thy sow-blown age on double pleasures, leave thy cold despot of what is fit, and not forsake thy case the rope of sense। তো এখানে বসে বলতেছে যে এই লাইনগুলোতে বলতেছে যে তার মতে যে সে যে এতদিন ধরে যত কিছু মানে রিলিজিয়াস লাইফের জন্য সে যত কিছু মিস করছে, এই মিস করাটা কি এখনো শেষ হয়ে যায় নাই, এখনো একটা সুযোগ আছে। এখন এই সুযোগটা কাজে লাগে সে যত জিনিস, যত উপভোগ করার জিনিস ছিল এই সকল কিছুকে এখন ডাবল মানে দ্বিগুণ ভাবে সে এখন উপভোগ করার চেষ্টা করবে। forsake thy gaze thy রূপ অফ স্যান্ডস, মানে তোমার এই বন্দিদশা থেকে, তোমার প্রিজন থেকে, তোমার জেলখানার থেকে কি তোমার মুক্তি কি জেলখানাই বলি যে বন্দি অবস্থা আর কি, এই বন্দি দশা থেকে আমাকে মুক্তি দান করো, মানে সে ফ্রিডম চাচ্ছে।
which pretty thoughts have made and made to thee good cable to enforce and draw and be থাইলো, মানে তোমার যে নিয়ম নীতিগুলো আছে, তোমার যে আইনগুলো আছে, বিধিবিধানগুলো আছে, এই সকল কিছু থেকে আমাকে মুক্তি দান করো, যে দানের কারণে কি আমাদের চিন্তা ভাবনাগুলো খুব ছোট হয়ে গেছে। মানে ছোট বলতে কি, তার যখন যত চিন্তা ভাবনা ছিল এই সকল কিছু হলো রিলিজিয়নের ভিতরে সীমাবদ্ধ ছিল। তো এই বন্দি দশা থেকে তুমি আমাকে মুক্তি দাও, সে বলতেছে। While thou didst wink and wouldst not see a way, take heed, I will abroad. এখন তোমার কাছে আমি যেটা প্রার্থনা, মানে যেটা আবেদন করতেছে, এখন তুমি যদি সেটা না শোনো, সেটা তোমার ব্যাপার, তুমি এটার উপর ধ্যান দাও, মনোযোগী দাও। আমি এই সকল কিছু হতে মুক্তি চাই। আই উইল অ্যাব্রোড মানে কি, আই ওয়ান্ট ফ্রিডম, আমি মুক্তি চাই। এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? called in thy death's head there. death's head there মানে কঙ্কালের মাথা। তো অনেক সময় কি মানুষ কি কঙ্কালের মাথা দেখে কি ভয় পায় না? তো বলতেছে এই কঙ্কালের মাথা দেখেও কি এখন আমি ভয় পাই না। টাই আপ থাই ফেয়ার্স, তোমার সকল বইয়ের থেকে আমি মুক্তি চাচ্ছি। হি দ্যাট ফরবিয়ার্স টু সুট অ্যান্ড সার্ভ হিজ নিড ডিজার্ভস হিজ লোড। He that forbears to suit and serve his need deserves his load, মানে যে তোমার এই নিয়ম কানুন সকল কিছু মানতে পারবে, যার এত কিছু সহ্য করার ধৈর্য আছে, তাকে তুমি তোমার আরাধনার কাজে লাগাও। সে এখানে এভাবে কথাগুলো বলতেছে। ওকে, তারপর লাস্টের দিকে বাট অ্যাজ আই রেভড অ্যান্ড গ্রে মোর ফিয়ার্স অ্যান্ড ওয়াইল্ড এট এভরি ওয়ার্ড, যখন আমার মুখ নিঃসৃত যতগুলো শব্দ ছিল, এই শব্দগুলো যতটাই কি তীব্র হচ্ছিল, এখানে তীব্র বলতে হলো ভায়োলেন্ট হচ্ছিল বা ওয়াইল্ড হয়েছিল। ওকে, আমার মুখ নিঃসৃত এই শব্দগুলো যতই কঠিন হচ্ছিল, তখনই কি হয়েছে, মি থট আই হার্ড ওয়ান কলিং, আমি মনে করতেছি যে আমি একটা ডাক শুনছি। চাইল্ড, চাইল্ড বাচ্চা নাকি না শিশু, এখানে বাচ্চা হবে, মানে অনেক সময় কি বাচ্চাদেরকে আমরা বাচ্চা বলে সম্বোধন করি। তো এরকম আমার মুখ নিঃসৃত যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যতই তীব্র হচ্ছিল, কর্কশ হচ্ছিল, কঠিন হচ্ছিল, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ডাক শুনছি, যে বাচ্চা মানে শিশু বা কি পুত্র। অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, এবং আমি কি এর প্রত্যুত্তরে বলছি যে আমার প্রভু। তার মানে কি সে যে এত রেভিলিয়াস হয়েছিল, এই যে এতটা বিদ্রোহী সে ওই হয়েছিল প্রথম দিকে, শেষে কি সে এটা থাকতে পারছে? আলটিমেটলি কিন্তু সে গডের প্রতি কিন্তু কি করছে, যে সে সাবমিশন করছে গডের প্রতি। সে অবশ্যই কি নিজেকে সারেন্ডার করতে হয়েছে। তার কাছে কোনো কি ছিল না, ওয়ে ছিল না,
তো লাস্টের যে লাইনটা আছে আই রিপ্লাইড মাই লর্ড, এই রিপ্লাইড মাই লর্ড দ্বারা যে সে একটা হাম্বল সাবমিশন, একটা নম্র ভদ্র আনুগত্যতা তার সৃষ্টিকর্তার প্রতি সে প্রকাশ করছে, এটাই দেখানো হয়েছে। মানে সে যতটাই রিভিলিয়াস হোক না কেন, আলটিমেটলি তাকে তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে হবে, তার দিকে তাকে মুভ করতে হবে। ওকে, তার মানে কি এখানে কি সে কি তার প্রতিটা দুইটা কবিতা পড়ছে আমরা, স্টার উইংস, যেটার মধ্যে হলো জেসাস ক্রাইস্টের যে রিসারেকশন বা পুনরুত্থান, এই পুনরুত্থানের ব্যাপারে, এটাই যে খ্রিস্টান ধর্মাবলী, তাদের ধর্মমতে এই জেসাস ক্রাইস্ট কখন জন্মগ্রহণ করছে, আবার কখন সে আবার কি মৃত্যু থেকে জাগছিল, এসব আমরা জানি না, এসব আমরা মুখে আনলে আমাদের কি গুনাহ হবে। সো শুধু রিসারেকশন পুনরুত্থান এই কথাটাই বলি আমরা। ওকে, তো এখানে দুইটা কবিতা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, স্টার উইংস, এইটার মধ্যে মেইনলি স্পিকার সে স্পিরিচুয়ালি এমটি ছিল, খালি ছিল, শূন্য ছিল, রিক্ত ছিল। তারপর এই জন্যই সে জেসাস ক্রাইস্টের কাছে প্রার্থনা করছে যে সে যেন তাকে স্কাইলার পাখির মতো ডানা দেয় যাতে সে উঠতে পারে। এই উড়াটা কি, উড়াটা কিন্তু এখানে সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে। উড়া বলতে সে যে স্পিরিচুয়ালি সে যে রিডেমশন, পাপ মোচন করতে পারে, এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। তো এখানে কি রিলিজিয়াস পুরো ছাপটাই আমরা পাচ্ছি। দেন আমাদের নেক্সট কবিতা দ্য কলার। দ্য কলার কবিতার মধ্যে আমরা এইটাই পাইছি যে সে যেহেতু একজন পুরোহিত ছিল, চার্চের একজন পুরোহিত ছিল, তো এই চার্চের লাইফ ওইখানে কি যে খ্রিস্টান ধর্ম মতে যে যারা হলো চার্চের দায়িত্বে থাকে তাদেরকে অবশ্যই কি ওয়ার্ল্ডলি যত ফ্যাসিলিটিস আছে, তারপর হচ্ছে বিভিন্ন প্লেজার আছে, আনন্দ, এই যা কিছু আছে সকল কিছু তাদেরকে গিভ আপ করতে হয়, ত্যাগ করতে হয়। ওকে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো তাদেরকে অবশ্যই সেন্সুয়াল যে ব্যাপারটা, এই সেন্সুয়াল ব্যাপারটায় থেকে তাদেরকে দূরে থাকতে হয়। ওকে, তো এই সেন্সুয়াল ব্যাপারটা থেকে দূরে থাকার জন্যই তো একটা সময় কবি অনুভব করছে, স্পিকার অনুভব করছে যে সে এই সকল কিছু থেকে নিজেকে দূরে রেখে সে তার সাথে অন্যায় করছে। এখন সে তার জীবনের যে সুন্দর সময়টা ছিল ওই সময়টায় তাকে যে মানে যা কিছু উপভোগ করার দরকার ছিল সেই উপভোগগুলো করতে পারে নাই, তাই সে গডের প্রতি প্রথমত কি বিদ্রোহ প্রকাশ করছে, রেগে মেগে সে গডকে অনেক কথা শোনাইছে। সে বলতেছে যে আমার কাছে কি এখনো সবকিছু শেষ হয়ে যায় নাই, আমার কাছে এখনো অনেক সময় আছে, আমি যেই জিনিসগুলো আগে মিস করে ফেলছি, আমি এনজয় করতে পারিনি, এই জিনিসগুলো আমি এখন ডাবল করব, দ্বিগুণভাবে এনজয় করব জিনিসগুলোকে, কারণ আমার কাছে সময় আছে এখনো। তখন তার রিবিলিয়নের মানে তার বিদ্রোহের মাত্রা যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখনই সে, এটা তার হ্যালুসিনেশন বলতে পারি আমরা, যে তার হ্যালুসিনেশনে সে চিন্তা করছে বা ইমাজিন করছে যে কেউ একজন তাকে পুত্র বা সন্তান বলে সম্বোধন করতেছে, এবং সাথে সাথে তার মনটাকে একদম কোল্ড হয়ে গেছে, কাম হয়ে গেছে। কাম হওয়ার পর সে রিপ্লাই করতেছে, প্রত্যুত্তরে সে জবাব দিচ্ছে মাই লর্ড, মানে আমার প্রভু। তার মানে কি এখানে সে গডের প্রতি যতই রিবিলিয়াস হোক না কেন, আলটিমেটলি কিন্তু সে গডের কাছে নিজেকে সারেন্ডার করছে। তার মানে দুইটা কবিতার মেইন থিমটা কি, রিলিজিয়ন নাকি? তার মানে এই দুইটা কবিতার উপরে ভিত্তি করে কি আমরা বলতে পারি না যে জর্জ হারবার্ট হলো একজন রিলিজিয়াস পোয়েট? বলতে পারি কি পারি না? দুইটা কবিতা সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? খুব সম্ভবত তোমাদের হ্যাঁ রিলিজিয়াস পোয়েট এটা একটা প্রশ্ন আছে, আরেকটা হলো তার মনের মধ্যে যে কনফ্লিক্টটা থাকে ওয়ার্ল্ডলি লাইফ প্লাস হলো রিলিজিয়াস লাইফ, এই দুইটা লাইফের মধ্যে তার যে একটা দ্বন্দ্ব তার মনে কাজ করতেছে, একটা দ্বিধা তার মনে কাজ করতেছে, এই দ্বিধাটাই আমরা একটা প্রশ্নের মধ্যে পাবো।
সো আমাদের চেষ্টা থাকবে এই সপ্তাহের মধ্যেই কি আমরা জর্জ হারবার্টটা একদম শেষ করে ফেলতে। ওকে, তো নেক্সট ক্লাসে অবশ্যই আমরা পার্ট সি পড়ব। হ্যাঁ, 2টা কবিতা অবশ্যই মানে খুবই ইজি। আর আমরা অনেকের পরীক্ষা তো, তাই আমি আর ততটা জোর দিয়ে তোমাদেরকে ব্রিফ দিচ্ছি না। অনেকের সামনে 2টা পরীক্ষা আছে, যাদের ইমপ্রুভমেন্ট আছে, তাই দিচ্ছি না, দিয়ে দিব। ওইখানে তো জন ডানেরও 2টা কবিতার বাকি আছে, হয়ে যাবে। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের টার্গেট এই সপ্তাহে আমাদের টার্গেট থাকবে জর্জ হারবার্ট শেষ করা। দরকার হলে পরবর্তী ক্লাসগুলো আমরা 1.5 ঘন্টা করে করব, কেমন? কারণ আমি চাচ্ছি তোমাদের এই জানুয়ারির মধ্যে তোমার পোয়েট্রির একটা ধারা নিয়ে আসতে, যাতে তোমরা পরবর্তীতে এগুলো রিভিশন করতে থাকো। কারণ তোমাদের দেখো পোয়েট্রিটা শেষ করতে হবে, ওই দিক দিয়ে তোমাদের লিঙ্গুইস্টিক্সের কিন্তু ট্রান্সক্রিপশন পড়ায় নাই। তো এটা আমি চাচ্ছিলাম তোমাদেরকে রিল্যাক্সে পড়াতে, যেহেতু আমি একটু লোডে থাকি, তোমরা একটু লোডে আসো, তো রিল্যাক্সে পড়াতে। তো এটা রিল্যাক্সেই পড়াবো। আর হলো ওইদিকে তোমাদের ক্রিটিসিজম শেষ হয়ে গেছে, ক্রিটিসিজমের তোমাদের ইম্পর্ট্যান্ট কোটেশন দিব, ওইটা তোমরা প্র্যাকটিস করবা। ওকে, তারপর পোয়েট্রির মধ্যেও ইম্পর্টেন্ট কোটেশন তো দিবই, ওইগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো জানুয়ারির মধ্যে এই 4টা কোর্স মানে যেটার একদম A to Z আমি পড়াইছি, ওইটা চাচ্ছি যে একদম মানে একটা ভালো একটা ফিনিশিং হোক। হ্যাঁ, অবশ্যই জানুয়ারিতে অবশ্যই আমাদের 2টা কবিতা মানে একদম একটা ধারাতে নিয়ে আসা উচিত। আমাদের একটু সময় লাগতে পারে হলো ফেয়ারি কুইন আর হইছে প্যারাডাইস লস্ট, একটু টাইম লাগতে পারে। আদার